শরীরের সব অংশে ভালোবাসার সুগন্ধ ছড়ায়, আপনার সৌন্দর্য আর যৌবনকে আরো বাড়িয়ে তোলে, যাতে কি আপনার উপর থেকে কারোর চোখ না সরে। অ্যারো ম্যাজিক সোপস। কারেক্ট, খুব ভালো হয়েছে সানিয়া, এক্সিলেন্ট, ভেরি নাইস। এদিকে এসো। আমি বিশ্বাসই করিনি একটা থেকে ওকে হয়ে যাবে, দারুণ। থ্যাংক ইউ স্যার। আমি শটটা দেখতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, এই আসছি। প্লেব্যাক। সারপ্রাইজ গিফটটা কেমন লাগলো? একদম অবাক করে দিলাম তো? এবার আমার সাথে সাথে তুমিও পপুলার হয়ে যাবে। হ্যাঁ, এতে আমার একটু বদনাম হবে ঠিকই, কিন্তু তোমার যে কি হবে তুমি সেটা নিয়ে ভাবো। যদি কাল সকালের মধ্যে তুমি পুলিশের কাছে কি সব সত্যি না বলো, তাহলে আমি এই ভিডিওটা আপলোড করে দেব। হ্যালো, মানে ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। যে কোনো সময়, যে কোনো কারণে, যখন তখন, যেখানে সেখানে, You make me wild. জানি না এটা ওই সাবানের গন্ধ না অন্য কিছু। যাই হোক না কেন, I can't live without you anymore. আমার আর একটু সময় চাই। Come on, সানিয়া, আর কত সময় চাই তোমার? আর কত? সবসময় তোমার মোবাইল বন্ধ থাকে, কোথায় থাকো তুমি কিচ্ছু জানি না। সেরকম কিচ্ছু নয়, আমি শুধু একটা অডিশনে যেতে চাই। আজকে কোনো অডিশন হবে না, সোজা স্ক্রিনিং হবে। আমি জানতাম না যে তুই এতটা ছোট লোক। আমি তো তোকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু এখন বুঝলাম তুইও অন্য পুরুষদের মতোই। আমিও তোকে ভালোবাসি সানিয়া, আর কোনোভাবেই তোকে আমার জীবন থেকে যেতে দেবো না। দাদা, এদিকে 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 আগে, এই মোড়ে দাঁড় করান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস। হ্যালো, হেড কনস্টেবল শিবরাম বলছি, বলুন। স্যার, স্যার প্লিজ আমাকে বাঁচান স্যার, প্লিজ আমাকে বাঁচান স্যার। কিসের বিপদ আপনার? হ্যালো, স্যার আপনি এক্ষুনি মনোর বাংলোতে চলে আসুন। আপনার নাম কি? হ্যালো হ্যালো, দাদা চলুন। মেয়েটা এখনো কোথাও আছে, এক একটা রুমে চেক করো।
স্যার এখানে কেউ নেই। শিবরাম সেটা তো এই বাংলোর কথাই বলেছিল। এই বাংলোটার কথাই বলেছিল স্যার। স্যার আমি খুঁজে দেখছি যে ফোনটা কোথা থেকে হয়েছিল আর এই বাংলোটা কার নামে রয়েছে। লেটস গো। একজন ফেমাস মডেল হওয়ার ইচ্ছে থাকা সানিয়ার চোখে বড় বড় স্বপ্ন দেখার চমক আর দুনিয়া জিতে নেওয়ার পাগলামো থাকা উচিত ছিল, কিন্তু এখানে যদি তার চোখে কিছু থেকে থাকে সেটা ছিল রাগ, যন্ত্রণা আর ভয়। এই তিনটেকে সঙ্গে নিয়ে সানিয়া মনোহর বাংলোর উদ্দেশ্যে রওনা দিল। রাস্তায় সে পুলিশকে ফোন করলো আর জানালো একটা বিপদের বিষয়ে। বিপদ তার প্রাণের ছিল। এই কেসে সানিয়ার ব্যক্তিত্বই যেন একটা রহস্যে মোড়া ছিল। এটা তো ঠিক যে সে লড়াই করছিল, কিন্তু তার জীবনের এই উথাল পাতালের কারণ তার কি প্রফেশনাল লাইফ ছিল না পার্সোনাল লাইফ, নাকি দুটোই? স্যার স্যার আমি জানতে পারলাম যে ওই মেয়েটা একটা পিসিও থেকে ফোন করেছিল। পাওয়ার মেয়েটা একটা পিসিও থেকে ফোন করেছিল, নিজের সেলফোন থেকে নয়। আচ্ছা, ওর সেলফোন কেউ ট্যাপ তো করছিল না। তারপর সে আমাদের মালারের মাঠ এলাকায় আসতে বলল, কিন্তু ব্যাপারটা কি? কিন্তু ওর জীবনে যদি সংশয় ছিল তাহলে ওখানে গেলই কেন? এটাতে ওর কোনো বাধ্যবাধকতা ছিল না তো? এই বাংলোর মালিকের খবর পেলে? এই বাংলোটা ধাবান গ্রুপস অফ কোম্পানির নামে রয়েছে। ওরা এটা গেস্ট হাউসের হিসেবে ব্যবহার করে। স্যার স্যার ইনি সঞ্জয় প্রধান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ধাবান গ্রুপ অফ কোম্পানিজ। ইনি কিছু রিপোর্ট লেখাতে চান। স্যার আমার মেয়ে সানিয়া কাল সকালে বাড়ি থেকে বেরিয়েছিল, এখনো বাড়ি ফেরেনি স্যার। আমার কোম্পানির প্রোডাক্টের অ্যাড ছিল। আমরা ওদের কাছে যখন জানতে চাই তখন ওরা বলেছিল ও অনেক আগেই নাকি বেরিয়ে গেছে। সঞ্জয়বাবু, আমার মনে হচ্ছে আপনার মেয়ে ওখান থেকে 6টার আশেপাশে বেরিয়েছে। এই ধরুন ওই 6:45 নাগাদ। আপনি কি করে জানলেন স্যার? কেননা আমাদের কাছে 6:15টার সময় একটা কল এসেছিল। যে কল করেছিল সে একটি মেয়ে। সে আমাদের বলেছিল তার জীবনে সংশয় আছে, আর সে আমাদের আপনার কোম্পানির গেস্ট হাউসে ডেকেছিল। কিন্তু আমরা ওখানে যাওয়ার পর আমরা কাউকে পাইনি। আমার মেয়ের জীবন সংশয় কি কে করেছে? প্লিজ স্যার ওকে তাড়াতাড়ি খুঁজে বার করুন, যাতে ওর কিছু না হয়ে যায়। এমন কেউ আছে যার সাথে তার বন্ধু না, বা সানিয়ার অতীতের কোনো ঘটনা যেটা বর্তমান হিসেবে হাজির হয়েছে? মোটামুটি 12 বছর আগে সানিয়ার মায়ের সাথে আমার ডিভোর্স হয়ে যায়। ততদিন পর্যন্ত সানিয়ার পড়াশোনার খরচ আমিই চালাতাম। কিন্তু 6 বছর পর যখন সানিয়া কলেজে যেতে লাগলো, তখন ওর খরচ সামলানো ওর মায়ের পক্ষে মুশকিল হয়ে গেল। তখন সানিয়া আমার কাছে ফিরে এলো। সানিয়ার মডেলিং এর খুব শখ ছিল, অ্যাক্টিং করতে ভালোবাসতো। তখন স্যার আমি আমার কোম্পানির সাথে কথা বলে আমার কোম্পানির একটা দুটো প্রোডাক্টের অ্যাড ওকে পাইয়ে দিয়েছিলাম। তারপর থেকে অনেক অফার ও মার্কেটে পেতে লাগলো। এমনিতেই ওর এই শখটা আমার পছন্দের ছিল না, কিন্তু স্যার আমি সানিয়ার স্বপ্নটায় দেয়াল তুলে আড়াল করতে চাইনি। আপনি আমাদের সানিয়ার সেল নাম্বারটা দিন, আমরা খোঁজ করার চেষ্টা করছি ও কোথায় আছে এবং কিভাবে আছে। এমন কেউ আছে যাকে সন্দেহ করেন? সানিয়ার একজন অ্যাড ফিল্মের ডাইরেক্টরের সাথে বন্ধুত্ব ছিল। ওর নাম নীরজ ঠক্কর। এটা সাধারণ বন্ধুত্ব ছিল না। আমি সানিয়াকে ওয়ার্ন করেছিলাম যে ওর থেকে একটু দূরে থাকো। যে নাম্বারে কল করেছেন সেটি এখন বন্ধ আছে, কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন। মেয়েটাও না একদম কাণ্ডজ্ঞানহীন, কে জানে ফোনটা কোথায় রেখে দিয়েছে। আরে ভাই, এই কি লাইন লিখেছে রাইটারটা? রাইটার কি পাগল হয়ে গেছে নাকি? একটা কাজ করো, তুমি স্ক্রিপ্টটা ভুলে যাও। আমি তোমাকে যা বলবো তাই করবে, ঠিক আছে? আচ্ছা গট ইট? আচ্ছা। আরে ভাই, রাইটারটাকে কেউ ফোন করে আমার তরফ থেকে দূরে খিস্তি দে তো। 2-4 করুন লিখতে শিখেই রাইটার ভাবে নিজেদের। আরে ভাই, তুই কেন আমার মুখের উপর লাইট মারছিস? আর্টিস্ট তো ওইদিকে। কার মুখ থেকে উঠেছিলাম সকালে। হ্যাঁ ডাইরেক্টর বাবু, ঠিকই বলেছেন আপনি। কোনো কোনো সময় এই শুটিংগুলো খুব খারাপ হয়ে যায়। নিন না স্যার। ঠক্কর, আমি এখানে ঠান্ডা খেতে নয়, কিছু গরম গরম প্রশ্ন করতে এসেছি। পরশু দিনের শুটিংয়ের পরে সানিয়া গায়েব, ব্যাপারটা কি? আমি যতদূর জেনেছি তুই ওর খুব ভালো বন্ধু, ওর ব্যাপারে অনেক কিছু জানিস হয়তো। আমি জানি না অ্যাকচুয়ালি স্যার।
তোরা তো শুধু সেটুকুই জানিস যতটুকু তোদের রাইটার স্ক্রিপ্টে লিখে পাঠায়, কিন্তু ঠাক্কার, ওটা রিয়েল লাইফ আর এটা রিয়েল লাইফ। আর রিয়েল লাইফের রাইটারও আমরা, ডাইরেক্টরও আমরা। আর দরকার হলে অ্যাকশনটাও ভালো করি। আমরা জানতে পেরেছি পরশু ভ্যানিটিতে তোর আর সানিয়ার খুব ঝগড়া হয়েছিল। এতটাই বেশি হয়েছিল যে আওয়াজটা বাইরে অব্দি এসেছিল। স্যার দেখুন, এটা সত্যি যে আমি আর সানি একে অপরকে পছন্দ করি। আর তার সাথে এটাও সত্যি যে আমাদের মধ্যে এখন একটু ঝামেলা চলছে। সানিয়া খুবই অদ্ভুত রকমের রিয়াক্ট করছে। টানা 3 দিন 4 দিন ধরে ফোন অফ করে রাখে, জানি না কোথায় চলে যায়। গত সপ্তাহেও 3 দিনের জন্য কোথায় একটা চলে গেছিল আর ফোনটাও বন্ধ করে রেখেছিল। আর সেই জন্যই আমাদের ঝামেলা হয়েছিল। এতদিন ধরে তুমি কোথায় ছিলে সানিয়া? কোথায় ছিলে বলো? হোয়াটস রং উইথ ইউ? তোমার এটা নিয়ে কথা বলার কোনো দরকার নেই। হ্যাঁ, করেছি আমি ভুল, যে তোমার এই সৌন্দর্য দেখে আমি পাগল হয়ে গেছি। এরপর থেকে কোনো সুন্দর মুখ আর তার মন ভোলানো হাসির পেছনে কখনো ছুটো না প্লিজ, কারণ সুন্দর হাসির পেছনে অনেক রহস্য লুকিয়ে থাকে। দেখ ঠক্কর, যদি আমার মনে একটু সন্দেহ হয় না যে সানিয়ার গায়েব হওয়ার সিনটা তুই লিখেছিস, তাহলে মনে রাখিস আমার প্যাকআপ বলতেও দেরি হবে না। স্যার, সানিয়ার নাম্বারটা লাস্ট মালাডের কাছে অ্যাক্টিভ ছিল। 6:45 নাগাদ ওর মোবাইলের লাস্ট লোকেশন মাঠ থেকে মানোর বাংলোর কাছাকাছি ছিল। আর স্যার, যে লোকেশনটা ফোন ডিটেলসে শো হচ্ছিল সেই লোকেশনে শুধু মাঠ জেটিরই বোট চলে। স্যার শিওর এটা সমুদ্রের মধ্যেই ফেলে দেওয়া হয়েছে। একটা কাজ করো, এক্ষুনি মাঠ জেটি যাও আর দেখো 6:45-এর আশেপাশে কোন বোট চলে, আর সমস্ত পুলিশ স্টেশনে সানিয়ার ফটো সার্কুলেট করাও। স্যার আর একটা কথা, সানিয়া যেদিন নিখোঁজ হয় সেদিন ওর ফোনে 2টো ফোন কল আসে। স্যার এই নাম্বারগুলো অদ্ভুত। এই দেখুন, 1000545 আর একটা 100085564। স্যার এমন কলগুলো আসে যখন ইন্টারনেট থেকে কল করা হয়। স্যার এই নাম্বারগুলো ট্রেস করার জন্য আমি পাঠিয়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি রিপোর্ট আমরা পেয়ে যাব। আর বাকি আইপি অ্যাড্রেস আর কল ডিটেলস পাওয়ার পর আমরা ওই জায়গায় পৌঁছবো যেখান থেকে কলসগুলো করা হয়েছিল। বাবা, এই দুটো কলই 5টা থেকে 6টার মধ্যে হয়েছে। আর ঠিক এরই মধ্যে সানিয়া শুটিং ছেড়ে চলে গিয়েছিল। 6:15টার সময়ও পাবলিক বুথ থেকে ফোন করে যে তার জীবনে সংশয় আছে। আর ঠিক আধা ঘন্টা পরে তার মোবাইল সুইচ অফ হয়ে যায়। মাঠ জেটি থেকে এই বাংলোটার দূরত্ব খুব বেশি হলে 15 মিনিট। আই এম শিওর এই দুটো নম্বরই তার নিরুদ্দেশ হওয়ার সাথে কোনো সম্পর্ক আছে। স্যার আমাদের টেকনিক্যাল টিম ওই নাম্বারটাকে ট্রেস করার চেষ্টা করছে, কিন্তু মনে হয় এটা কোনো সাইবার এক্সপার্টের কাজ। সেই নাম্বারটাকে অনেক আইপি অ্যাড্রেস দিয়ে বাউন্স করা হয়েছে, তাই সেই নাম্বারটাকে ট্রেস করা খুব মুশকিল। ঠিক আছে, পাওয়ার ঠাক্করেরও কল রেকর্ড চেক করো। ঠাক্কর আর সানিয়ার অ্যাফেয়ার চলছে, হতে পারে এদের মধ্যে কিছু হয়েছে। আর মার্জিটির কিছু খবর পেলে? না স্যার, সেখানে প্রতি 5 মিনিটে 3 থেকে 4টে বোট চলে। আর এত লোক থাকে যে সেখানে খোঁজ করা খুব মুশকিল হয়ে যায়। ইন্সপেক্টর, আমি সত্যিই অবাক যে সানিয়া আমাদের কোম্পানির গেস্ট হাউসের নাম করেছে। দেখুন, আমাদের কোম্পানিতে রোজই মিটিং হয়ে থাকে আর আমাদের অনেক ক্লায়েন্ট মুম্বাইয়ের বাইরে থেকে আসে। তাই ওনাদের থাকার জন্যই আমরা অনেকগুলো বাংলো কিনে রাখি, যা কোম্পানির নামেই আছে আর যা শুধুমাত্র কোম্পানির জন্যই ব্যবহার করা হয়। যে বাংলোর ব্যাপারে আপনারা বলছেন সেটা একটু দূরে, সেই কারণে আমরা আমাদের অতিথিদের ওখানে একটু কমই পাঠাই। সানিয়া, ওনার মেয়েও আর আমাদের বেশ কিছু প্রোডাক্টের অ্যাম্বাসেডর, তাই জন্য আমরা ওই বাংলোটা সানিয়াকে অ্যালাউ করি। ও প্রায়শই ওখানে যায় আর ওর বন্ধুদের সঙ্গে পার্টিও করে। সানিয়া শুধু ওরই নয়, আমারও মেয়েরই মতো। আমি চাই আপনারা ওকে তাড়াতাড়ি খুঁজুন।
আমি জানি তুই সানিয়ার সঙ্গে কি করেছিস। আমি সেদিন তোকে সানিয়ার সঙ্গে দেখেছিলাম। আমি চাইলে সবকিছু পুলিশকে বলে দিতে পারি, কিন্তু তুই চাইলে আমি কাউকে কিচ্ছু বলবো না। কিন্তু তার জন্য আমার একটা শর্ত আছে। স্যার, স্যার এটাই হলো ঠাক্কারের সেলফোনের লোকেশনের ডিটেলস। ও সেখানেই ছিল যেখানে সানিয়া ছিল। এই ঠাক্কারই এই তালাটার চাবি পাওয়ার, আর এইটুকু প্রমাণ যথেষ্ট ওকে তোলার জন্য। মেয়েটা এখানে কোথাও আছে, এক একটা রুমে চেক করো। শিবরাম, এদিকটা দেখো। স্যার, ঠাকুরের মৃত্যু যেন পুলিশের কাছে একটা ডেড এন্ড ছিল, কারণ পুলিশের সন্দেহের তীর ঠাকুরের উপরে ছিল, আর কেনই বা হবে না। যেদিন সানিয়া নিখোঁজ হয়েছিল সেদিন ঠাকুরের ফোন মনোহর বাংলোতে অ্যাক্টিভ ছিল, কিন্তু পুলিশকে দেওয়া নিজের স্টেটমেন্টে ঠাকুর পুরো সত্যিটা বলেনি। হয় সে জানতো যে সানিয়া কোথায় রয়েছে, আর না হলে সানিয়া নিখোঁজ হওয়ার কারণ তা জানা ছিল। ওই দিন মনোহর বাংলোতে ঠাকুর সানিয়াকে কার সঙ্গে দেখেছিল সেই বিষয়ে পুলিশকে সে কিচ্ছু জানায়নি। নাকি এই সব কিছুর পিছনে তার নিজের কোনো স্বার্থ ছিল? এই সব রহস্যই ঠাকুরের মৃত্যুর সঙ্গেই মারা গিয়েছিল। সানিয়া সত্যি কথাই বলেছিল যে অনেক ক্ষেত্রেই সুন্দর মুখ আর পাগল করে দেওয়ার মতো হাসির পিছনে অনেক রহস্য লুকিয়ে থাকে। আর এক্ষেত্রেও সানিয়া তার সুন্দর মুখের পিছনে এমন এক কুৎসিত রহস্য লুকিয়ে রেখেছিল যা তার নিখোঁজ হওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছিল। শুরুর অনুসন্ধানে খুবই সাধারণ মনে হওয়া সানিয়া মিসিং কেস এখন তার প্রেমিক ঠাকুর মার্ডার কেসে পরিবর্তিত হয়েছে। সেই কারণে পুলিশ সানিয়া আর ঠাকুরের জীবনের সঙ্গে যুক্ত প্রত্যেকটা অধ্যায় দেখতে শুরু করলো। সানিয়া কাজে খুব আনপ্রফেশনাল ছিল। প্রায় অডিশনের জন্য দেরিতে আসতো, মিটিং ক্যান্সেল করে দিত, শুটিং এর মাঝপথেই চলে যেত। এমনকি এতদিন আগের বয়ফ্রেন্ড আকাশকে নিয়ে আজও অবধি খুবই পজেসিভ ছিল। সরো এখান থেকে। কি হচ্ছে এসব? হ্যাঁ, হচ্ছেটা কি এখানে? হ্যাঁ, ও তুমি কেমন করেছো? কেমন আমি তোমার সঙ্গে সানিয়া, আমি পরে কথা বলছি। তোমার সাথে আমার কিছু কথা আছে। সানিয়া, আরে তুমি ওকে ছুঁচো কেন? ওর গায়ে হচ্ছে নাকি? অ্যাকচুয়ালি আকাশ আর সানিয়া একে অপরকে কলেজ থেকে চিনত। ও সানিয়ার এক্স বয়ফ্রেন্ড ছিল। এই সানিয়ার এক্স বয়ফ্রেন্ড আকাশের নাম্বার আছে আপনার কাছে? আগে হ্যাঁ। স্যার, ঠাক্কারের পোস্টমর্টম রিপোর্ট চলে এসেছে। মৃত্যুর সময় ও নেশাগ্রস্ত ছিল, সেই কারণে ও নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করতে পারেনি তখন, আর তাই অনায়াসেই ওকে গলা টিপে মেরে ফেলে কেউ। স্যার, ওর কল ডিটেলসও চলে এসেছে। ও শেষ কলটা আকাশের সঙ্গে হয়। মডেল আকাশ ওই ছেলেটাই যার প্রতি সানিয়া খুব পজিটিভ ছিল। আমি তোমায় এত ভালোবাসি যে আমি তোমায় কখনো আমার থেকে দূরে যেতে দেব না। আকাশ, হ্যাঁ? এরকম কিছু ডায়লগ সানিয়াকেও বলার উচিত ছিল তোর, তাহলে হয়তো সত্যি সত্যি ও দূরে চলে যেত না। কি 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 হয়েছে স্যার? কি হয়েছে, কেন হয়েছে সেটা তো তুই আমাদের বলবি। হ্যাঁ স্যার, আমাকে ঠাক্কার ফোন করেছিল। আমরা দুজন একে অপরকে সানিয়ার থ্রুতেই চিনতাম স্যার। স্যার, ও আমাকে ফোন করেছিল কারণ ও সানিয়ার মায়ের নাম্বার চাইছিল, তো আমি ওকে দিয়ে দিই। স্যার, আমার মেয়ের ফোন পরশু রাত থেকে সুইচড অফ আসছে। পরশু থেকে? আর আজকে আপনি কমপ্লেন করতে এলেন? স্যার, আমার মেয়ে একজন মডেল, আর ও আমার কাছেও তো থাকে না। এটা প্রথমবার নয় যে ওর ফোন সুইচড অফ, প্রায়ই এরকম হয়, কিন্তু এবারটা যেন অদ্ভুত লাগছে। আপনার মেয়ের নাম কি? তোর আর সানিয়ার কি চলছিল? একটা অ্যাডে শুটে তোর জন্য সানিয়ার ঝগড়া হয়েছিল। তুই এখনো সানিয়ার সাথে আছিস? না স্যার, আসলে আমরা কলেজে একসঙ্গে ছিলাম, তখনই কিছুদিনের জন্য রিলেশনশিপে ছিলাম স্যার। ও একজন বড় মডেল হতে চেয়েছিল স্যার। ওর মা একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ছিল স্যার, কিন্তু কিছুদিন পরে ওনার চাকরিটা চলে যায়, তো খুব কষ্ট করে ওরা দিন কাটাতো স্যার। ওর মা কোথায় থাকে? স্যার, কেউ ওনাকে এই কথা বলেনি যে তার মেয়ে নিরুদ্দেশ? না স্যার, উনি ভেবেছেন যে প্রতিবারের মতন 2-3 দিন পর এবারও মেয়েকে ফোনে পাবেন। বাবার একটা কাজ করো, এই মুহূর্তে আকাশকে যেতে দাও, কিন্তু ওর উপর নজর রেখো। এর আশেপাশের লোকেদের জিজ্ঞাসা করো এই ছেলেটা কেমন আর স্বভাব কি। স্যার, Today I am going to make a big announcement. Please welcome Mr. Sanjay, আমাদের বোর্ড অফ ডাইরেক্টরস এর নতুন মেম্বার। সঞ্জয়, তোমার এই পদটা তোমার দক্ষতা এবং পরিশ্রমের জন্যই পেয়েছো। তুমি খুশি তো?
যার মেয়ে কয়েকদিন ধরে নিখোঁজ, সে এই অবস্থায় কি করে খুশি থাকতে পারে? কিন্তু আই এম থ্যাঙ্কফুল টু ইউ স্যার যে আপনি আমাকে যোগ্য ভেবেছেন। কি জানি আমার মেয়েটা কোথায় আছে। যেদিন সানিয়া নিরুদ্দেশ হলো সেদিন আপনি কোথায় ছিলেন? সেদিন একটা লম্বা চওড়া লোক এসেছিল, আমার সঙ্গে সানিয়ার ফোনে কথা বলালো। আমি ওকে জিজ্ঞেস করলাম যে ও কেমন আছে, আমার সঙ্গে কবে দেখা করতে আসবে। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। ব্যাস এইটুকু বলেই ও ফোন রেখে দেয়, আর সেই লোকটাও চলে গেল। প্লিজ আমার মেয়েটাকে কোথা থেকে খুঁজে এনে দিন, ওর যদি কিছু হয় আমি মরে যাব। স্যার, এই লোকটা কে হতে পারে যে সানিয়ার বদলে ওর মার সাথে দেখা করে? না পাওয়ার, আমার মনে হয় না লোকটা শুধু দেখা করতে গেছিল। এই লোকটা শুধু সেই কারণে গেছিল যাতে সানিয়াকে সে বলতে পারে তার মাতার কবজায় আছে, যার জন্য সানিয়া বাধ্য হলো এবং বাংলোয় গেল। আমার মনে হচ্ছে সঞ্জয় বাবুর সঙ্গে একবার দেখা করে এই আকাশ আর রহস্যময় লোকটার ব্যাপারে খোঁজ নেওয়া উচিত। স্যার, আমার মেয়ের কোনো খোঁজ পেয়েছেন? সঞ্জয় বাবু, সানিয়া নিরুদ্দেশ হওয়ার ব্যাপারে আমরা শুধু ঠক্করকেই সন্দেহ করছিলাম, কিন্তু ঠক্করের মৃত্যু এই ব্যাপারটাকে আরো প্যাঁচালো করে দিয়েছে। আমরা এই কেসটায় আপনার পরিবার, আপনার বাবা মার সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ, অবশ্যই, আমি সবাইকে ডেকে আনছি স্যার। নমস্কার, বলুন কি জানতে চাইছেন? সব থেকে আগে তো আমরা এটাই জানতে পেরেছি যে সানিয়ার নিরুদ্দেশ হওয়ার ব্যাপারটা জানিই না, আর যখন সানিয়া আপনাদের সঙ্গে থাকতে এলো কিছুদিন বাদেই ফেরত গেল। তার কারণটা সে কাউকে বলতে চায়নি। আপনারা কি কারণটা বলতে পারেন? আসলে ওর বাবার উপর খুব রেগেছিল আর সবকিছু ও নিজেই করতে চেয়েছিল। কেউ ওকে তার কোম্পানির অ্যাড সুপারিশ করে পাইয়ে দিয়েছিল। তাহলে আপনারা ওকে ফেরত কি করে নিয়ে আসলেন? আমি ওকে বোঝালাম যে এই যা কিছু হয়েছে ওর বাবার সুপারিশে নয়, ওর নিজের যোগ্যতায় হয়েছে। আপনারা আকাশের ব্যাপারে জানেন? ওর কলেজের বন্ধু। হ্যাঁ, এই তো সেই ছেলে যে আমাদের মেয়েটাকে বিগড়েছে। এই তো আমাদের মেয়েটার মাথায় মডেলিং আর অ্যাক্টিং এর পোকা ঢুকিয়েছে। সঞ্জয় বাবু, আপনিও কি মনে করেন সানিয়া নিরুদ্দেশ হওয়ার ব্যাপারে আকাশের হাত আছে? আপনার কাছে কি কোনো ফোন বা মেসেজ এসেছে মুক্তিপণের জন্য? দেখুন, আমাদের কোনো কিছু লুকিয়ে অপরাধীকে আড়াল করবেন না, না তো ওরা আপনার মেয়েকে ফেরত দেবে আর আপনার পুরো টাকাটাও নিয়ে চলে যাবে। যদি এইরকম কোনো ঘটনাও ঘটতো তাহলে ভালো হতো, অন্তত সানিয়ার সাথে আমার কথা তো হতো, আর সমস্ত সম্পত্তি আমি ওকে দিয়ে দিতাম। কিন্তু এরকম কোনো ঘটনা ঘটেনি স্যার, না কোনো ফোন এসেছে না কোনো মেসেজ। স্যার, আমি প্রত্যেকটা জায়গায় খুঁজে দেখলাম। যবে থেকে আকাশ এখান থেকে চলে যায় তবে থেকে ও আন্ডারগ্রাউন্ড হয়ে যায়, আর ওর ফোনটাও সেদিন থেকে সুইচ অফ। কল ডিটেলসের ব্যাপারে আমি বলে দিয়েছি। তার মানে এইসবের পিছনে আকাশেরই হাত আছে। স্ট্রাগলিং অ্যাক্টর, কেরিয়ারটা খুব ভালো চলছে না, আর এই অ্যাক্টরদের খরচ অনেক হয়। তাহলে এই খরচগুলো পূরণ করার জন্য সানিয়াকেও কিডন্যাপ তো করেনি, আর আমাদের জিজ্ঞাসাবাদের পরে ও আরো ভয় পেয়ে গেছে হয়তো। হ্যালো, ওকে, ঠিক আছে স্যার। আকাশের ফোনে ডিটেলস চলে এসেছে। গতকাল রাতে 1টার কাছাকাছি ওর ফোনটা অন হয়, আর লাস্ট লোকেশন ছিল মানোর বাংলো, আর ও সানিয়ার মতো ওখান থেকে নিখোঁজ হয়ে যায়। স্বামী স্ত্রীর মধ্যে যতই মনোমালিন্য হোক না কেন, কিন্তু সন্তানের একটু দুঃখ দূরে সরে থাকা মা বাবাকেও একে অপরের সামনে এনে দাঁড় করিয়ে দেয়। কিন্তু এখানে তো সঞ্জয় সুচিত্রাকে সানিয়ার নিখোঁজ হওয়ার খবর পর্যন্ত জানতে দেয়নি। হয়তো এই কেসে সানিয়ার সঙ্গে সঙ্গেই সম্পর্কের গুরুত্ব কমে গিয়েছিল। অন্যদিকে মনোহর বাংলো ঘিরে রহস্য ক্রমেই বেড়ে চলেছিল। সানিয়া মনোহর বাংলোর উদ্দেশ্যে রওনা দিয়েছিল, কিন্তু তারপর সে আর ফিরে আসেনি। ঠাকুর মনোহর বাংলোতে যায় আর সেখানে সানিয়াকে কারোর সঙ্গে দেখে, আর তার মৃত্যুর সঙ্গেই মনোহর বাংলোর রহস্য ওখানেই শেষ হয়ে যায়। সানিয়ার প্রাক্তন প্রেমিক আকাশও মনোহর বাংলোর অন্ধকার দেওয়ালের পিছনে গিয়ে দাঁড়ায়, আর তার সঙ্গে একটা ঘটনা ঘটে, হয়তো সেটা প্রাণঘাতী ঘটনা।
পর থেকে কোনো সুন্দর মুখ আর তার মন ভোলানো হাসির পেছনে কখনো ছুটো না প্লিজ, কারণ সুন্দর হাসির পেছনে অনেক রহস্য লুকিয়ে থাকে। বাবার স্যার, বাবার হাত লাগাও, সরাও এই পেন্ডিংটাকে। সানিয়ার বাড়ির লোকদের খবর করো। ইন্সপেক্টর, আমি মনোর বাংলোর ব্যাপারে জানতে পেরেছি, জেনে খুব কষ্ট হয়েছে। রজতবাবু, আমরা আপনার কোম্পানির ওই লোকেদের আইডিটা চাই, যাদের ওই বাংলোটা ব্যবহার করার অনুমতি আছে। শিওর, আমি এখনই অ্যারেঞ্জ করে দিচ্ছি। রজতবাবু, ওই বাংলোয় আপনার একটা বড় ইন্টারেস্টিং ছবি দেখেছি। ওই ছবিটাকে দেখে মনে হচ্ছে যে সেটা আপনার কোম্পানির কোনো পার্টির ছবি, কিন্তু ওই ছবিটা ইন্ডিয়াতে নয়। সে সময় সানিয়া আপনার সাথে কি করছিল? প্যারিসের ছবি হবে। দেখুন, আমাদের প্রোডাক্টটা প্যারিসেও লঞ্চ হওয়ার কথা ছিল, আর আপনারা জানেনই তো যে সানিয়া আমাদের প্রোডাক্টের অ্যাম্বাসেডার, তাই ওখানে ওর থাকাটা জরুরি ছিল। কিন্তু শুধু সানিয়া কেন, ওখানে তো আমাদের কোম্পানির আরও অনেক লোক ছিল যারা ওই প্রোডাক্টের সঙ্গে যুক্ত ছিল। ঠিক আছে রজতবাবু, হয়তো আমাদের সাক্ষাৎ আবার হবে। নিশ্চয়। হ্যাঁ, প্রেস কনফারেন্সটা 5টার সময় ফিক্স তো? বাবার, পোস্টমর্টমের রিপোর্ট অনুযায়ী সানিয়া তো সেদিনকেই মারা গেছিল যেদিন কি ওর নিরুদ্দেশ হয়েছিল, কিন্তু পোস্টমর্টমের রিপোর্ট এটাও বলছে মৃত্যুর আগে ওর সাথে শারীরিক নিগ্রহ হয়েছিল। খুব তাড়াতাড়ি আমরা সেই ব্যক্তির ডিএনএ রিপোর্টও পাবো যার সাথে সানিয়া এই সম্পর্কটা করেছিল। ওই আকাশকে কেউ প্রথমে মাথায় আঘাত করে, এই আঘাতটা হঠাৎই হয়েছে, কিন্তু খুনি কনফার্ম করার জন্য তার গলা টিপে ধরে তাকে মেরে ফেলে। স্যার, সানিয়া অনেক সময় নিখোঁজ হয়ে যেত। ঠাক্কার ওর বয়ফ্রেন্ড ছিল, আর ওর মোবাইলে ইন্টারনেট থেকে ফোন কলও হতো। আর কোনো সন্দেহভাজন ওর মার সাথে দেখা করে কথা বলে। স্যার, হতে পারে যে সানিয়ার সাথে কেউ ব্ল্যাকমেল করছে আর ব্যবহার করছে ওকে, আর মনে হয় সেই সন্দেহভাজন ওর মার সাথে দেখা করতে আসে। যদি আমরা স্যার এই কেস রিলেটেড প্রত্যেকটা ফটো ওর মাকে দেখাই, তাহলে এই সন্দেহের ফটো থেকে ওর মা কাউকে চিনে ফেলতে পারে। এই তো সেই লোকটা। কে? রজত ধাওয়ান? না না, ওই ওনার পিছনে, ওই যে এইটা? বাবা, এই লোকটা তো আমাদের লিস্টেই নেই। এর ব্যাপারে এক্ষুনি খোঁজ নিতে হবে। কিন্তু এ যেই হোক না কেন রজত ধাওয়ানের খুব কাছের লোক, সেই জন্য ঠিক ওর পিছনে দাঁড়িয়ে আছে। বাবা, এই লোকটাকে আধা ঘন্টার মধ্যে পুলিশ স্টেশনে নিয়ে এসো। স্যার, বলছি স্যার, বলছি স্যার। স্যার, আমাকে বস যেতে বলেছিল ওখানে, আমি নিজে থেকে যাইনি স্যার। ইন্সপেক্টর, আপনি ভুল লোকের উপর সন্দেহ করছেন। আমি সানিয়ার খুন করিনি খুন। সুশান্ত আমাদের কাস্টাডিতে আছে, আর সে নিজের মুখটা খুলে ফেলেছে। শুধু এই নয় রজত ধাওয়ান,
আমরা তোমাকে সেই দিনকেই সন্দেহের তালিকায় ফেলেছিলাম যেদিনকে সানিয়ার সঙ্গে তোমার ছবি বাংলোয় পেয়েছিলাম। সমস্ত ছবির মধ্যে তুমি সানিয়ার সাথে আছো। তখন আমরা সানিয়ার কল রেকর্ডস আর তোমার ফরেন ট্রিপের কল রেকর্ডস ভেরিফাই করলাম, যেখানে আমরা খোঁজ পেলাম শুধু ওর ফটোগ্রাফে নয়, সমস্ত ট্রিপে, সমস্ত পার্টিতে, সমস্ত রুমে ওর সাথে ছিলে। ওই হোটেলের সিসিটিভি ফুটেজও আছে আমাদের কাছে, যেখানে তোমরা একসাথে ছিলে। এটা সত্যি যে আমি আর সানিয়া হোটেলের রুমে একসাথেই থাকতাম। ওর আর আমার মধ্যে শারীরিক সম্পর্কও ছিল, কিন্তু সানিয়ার খুন আমি করিনি। তাহলে কে করেছে ওর খুন? কে করেছে? মা, বাবা, তাড়াতাড়ি করো, রাত হয়ে যাচ্ছে। মথুরার ট্রেন ফেল করবো আমরা। মথুরা যাওয়ার কোনো দরকার নেই সঞ্জয় বাবু, আমরা সেখানেই তোকে নিয়ে যাব যেখানে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। এই হলো সানিয়ার মেডিকেল রিপোর্টস, যেটা থেকে এটাই প্রমাণিত হয় যে তার মৃত্যুর আগে তার সাথে শারীরিক সম্পর্ক করা হয়েছিল। বলবি না তোকে দিয়ে বলাবো? কিচ্ছু ভুলিস না, আমার পুরো কাহিনীটা চাই, বল। সুচিত্রার সানিয়া আমার জীবন থেকে দূরে চলে গেছিল। সানিয়া আবার ফিরে এসেছিল। যখন এসেছিল তখন অনেক বড় হয়ে গিয়েছিল। আমার সুচিত্রার উপর ঘৃণা ছিল। ওরই কারণে আমি মদ খেতে শুরু করেছিলাম। যখন সানিয়া আমার সঙ্গে ছিল, সেই নেশার ঘরে আমি সানিয়াকে সুচিত্রা ভাবতে শুরু করি। একদিন যখন আমি বাড়ি ফিরি তখন সানিয়া আমার কাছে এলো। সেদিন ও মডেলিং এর জন্য পোর্টফোলিও বানিয়েছিল। ও আমাকে ওর ফটো দেখাচ্ছিল। ওই দিন আমি খুবই নেশা করে ফিরেছিলাম। আর তারপর জানি না কি হলো, আমি এতদিন ধরে সুচিত্রাকে না পাওয়ার জ্বালা সানিয়াকে নিয়ে মেটালাম। সেই দিন থেকে এই ঘটনা চলতেই থাকলো। 3 মাস ধরে আমি সানিয়াকে নিজের মেয়ে নয়, শুধু বউ হিসেবে দেখেছিলাম। সানিয়াও সবকিছু চুপচাপ মেনে নিয়েছিল, কারণ আমি ওকে টাকা দিতে লাগলাম। আর যেটা ওর প্রয়োজন ছিল বাঁচার জন্যে, ওর সব থেকে বেশি প্রয়োজন ছিল ওর মায়ের, সুচিত্রার। তারপর একদিন সানিয়া আমার বাড়ি ছেড়ে চলে গেল। যাবার সময় আমি ওকে হুমকি দিয়েছিলাম, আমাদের মধ্যে যা কিছু হয়েছে সে কথাগুলো যদি কারোর কাছে বলে তাহলে আমি প্রাণে মেরে ফেলবো। তারপর আমার বাবা সুচিত্রার বাড়িতে গেল ওকে ফিরিয়ে আনতে। বাবা আমার সাথে সেই সব কিছু করেছে যেটা আমি তোমাকে বলতেও পারবো না। প্রত্যেকটা দিনের রাতে আমাকে ব্যবহার করেছে। সঞ্জয় যা তোমার সাথে করেছে সেটা ওর প্রয়োজন ছিল, আর তোমার ওকে প্রয়োজন। ও কিচ্ছু ভুল করেনি, আমি ওর প্রয়োজনটা বুঝি। দাদু, তুমি এটা কি করছো? তুমিও? দেখো, তোমার মায়ের রোগটা অনেক বড়, খরচা বেড়েছে, আর এগুলো তোমার উপর নির্ভরশীল। আর আমি জানি তুমি এগুলোকে খুব ভালো করে হ্যান্ডেল করতে পারবে, আর তা না হলে নিজের মাকেই তিলে তিলে মরতে দেখতে হবে। এরপর তো আমার বাবাই শুরুটা করেছিল, তবু আমি ওকে বুঝিয়েছিলাম। আমি ওকে বলেছিলাম যদি নিজের মায়ের চিকিৎসা করতে চায়, ওকে বাঁচাতে চায়, তার জন্য টাকা লাগবে। সেই টাকা ওকে একজনই দিতে পারে, সে হলো রজত স্যার। আমি রজত স্যারের সঙ্গে সানিয়ার পরিচয় করিয়ে দিলাম। স্যার, এ হলো আমার মেয়ে সানিয়া, যার কথা আপনাকে আগে বলেছিলাম। ইয়া হাউ আর ইউ? আই এম ফাইন। সঞ্জয়, আজ সন্ধ্যাবেলা আমি আর সানিয়া একটা 5 কোর্স ডিনারের জন্য যাব। না, আজ আমি একটু বিজি আছি। আরে কি কথা বলছো তুমি? রজত স্যারের সাথে এই ডিনার যদি তুমি না করো, তোমার মায়ের খাওয়া দাওয়ার জন্যে আর চিকিৎসার জন্য টাকা পাবি না। যে টাকাটা তোমার মায়ের জন্য উনি 1 সপ্তাহে দেবেন, সেই টাকা তুমি 100 রাতেও রোজগার করতে পারবে না।
একদিন আমি ওকে মনোর বাংলোতে আসতে বলি। সেখানে আমি আমার কামনা মেটাই। তারপর সেখানে রজত স্যারও নিজের কাজ করেন। এরকম কি হয়েছিল যে সানিয়াকে একেবারে মেরে ফেললি? সানিয়া তো ওর আর রজত স্যারের একটা এমএমএস ক্লিপ বানিয়েছিল, যেটা দিয়ে ও রজত স্যারকে ব্ল্যাকমেল করত। সারপ্রাইজ গিফট কেমন লাগলো? একেবারে অবাক হয়ে গেলে তো? এবার আমার সাথে সাথে তুমিও পপুলার হয়ে যাবে। হ্যাঁ, এর থেকে আমার একটু বদনাম হবে, কিন্তু তোমার যে কি হবে সেটা তুমি ভাবো। যদি কাল সকালের মধ্যে তুমি পুলিশের কাছে গিয়ে সব সত্যি না বলো, তাহলে আমি এই ভিডিওটাকে আপলোড করে দেব। তারপর রজত স্যার আমাকে একটা অফার দেয়, বোর্ড অফ ডাইরেক্টরের একটা পদ, অথবা সানিয়া। আমি পদ বেঁচেছিলাম। রজত স্যারের বডিগার্ড সুশান্ত সুচিত্রার বাড়ি যায়। ওখানে গিয়েও সুচিত্রার সঙ্গে আর সানিয়ার সঙ্গে ফোনে কথা বলায়। সুশান্ত সানিয়াকে হুমকি দেয় আর মনোর বাংলোতে আসতে বলে। যখন ওখানে ও পৌঁছয়, তখন আমি শেষবারের মতো ওর প্রতি কামনা মেটাই। তারপর আমি সানিয়াকে মেরে ফেলি। তারপর সানিয়ার মোবাইল ফোনটা আমি গভীর জলে ফেলে দিই। ঠাক্কার আর আকাশকে কেন মারলি? ঠক্করকে মেরেছিলাম কারণ ও সবকিছু দেখে ফেলার পর আমাকে। আমি সেদিন তোকে সানিয়ার সাথে দেখেছিলাম। আমি চাইলে সবকিছু পুলিশকে বলে দিতে পারি, কিন্তু যদি তুই চাস তাহলে কাউকে কিচ্ছু বলবো না। কিন্তু আকাশের সাথে কোনো সম্পর্ক ছিল না। ও তো নিজের মৃত্যু নিজেই ডেকে এনেছিল। ও রজত স্যারকে ফোন করে বলেছিল যে সানিয়ার সাথে যা কিছু হয়েছে সব ব্যাপারটা ও জানে। কিন্তু যখন সানিয়া উধাও হলো, তখন আকাশ লোভী হয়ে পড়ে। ও নিজের মুখ বন্ধ করার জন্যে রজত স্যারের কাছে 10 কোটি টাকা ডিমান্ড করতে থাকে। আমি আকাশকে ফোন করে মনোর বাংলোতে ডেকে আনি। ওকে বলি যে এসো, আমি তোমাকে সব টাকা দিয়ে দিচ্ছি। আকাশ ওখানে পৌঁছানোর পর সুশান্ত ওকে টাকার বদলে ওপরে পৌঁছে দেয়। আমি আমার 18 বছরের চাকরি জীবনে এত নিকৃষ্ট ঘটনা দেখিনি। কি বলবো তোকে, শয়তান না পশু, দুটো শব্দই ছোট মনে হয়। মা, এই ওষুধটা রোজ সকালবেলা আর সন্ধেবেলা, খাবার আগে আর খাবার পরে। আর এইটা রোজ দুপুরে একবার করে। একটা ওষুধ যে বাদ হয়ে গেল। কোনটা মা? সবই তো আছে। একটা ওষুধ যেটা আমার জন্য সবচেয়ে জরুরি, তোর হাসি মুখ। যখন সম্পর্কের মধ্যে লালসা আর কামনার জন্ম নেয়, তখন আত্মার মৃত্যু আগে আর শরীরের মৃত্যু পরে হয়। এই কেসেও সানিয়ার মৃত্যু সেদিনই হয়ে গিয়েছিল যেদিন সঞ্জয় তাকে তার লালসার শিকার বানিয়েছিল, আর তারপর সেই সবকিছু তাকে তার বসের সঙ্গেও করতে বাধ্য করেছিল। পুলিশ রজত ধওয়ানকে আইপিসির ধারা 376D আর সঞ্জয় প্রধানকে 376 ধারায় ধর্ষণের অভিযোগে আর দুজনকেই আইপিসি 302 ধারা অনুযায়ী খুনের অভিযোগে গ্রেফতার করেছে। আর সেই সঙ্গেই পুলিশ রজত ধওয়ানের বডিগার্ড সুশান্তের বিরুদ্ধেও আইপিসি 302 ধারা অনুযায়ী হত্যার অভিযোগ এনেছে। এখন আমি অনুষ্ঠানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে আরও একটা চমকে দেওয়ার মতো ঘটনা নিয়ে। ততক্ষণ নিজের আর নিজের পরিবারের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল ডায়াল 100। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।